আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জেআইবি পরীক্ষার অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট ওএম সাবজেক্ট নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়, এই অধ্যায় থেকে মডিউল এ থেকে আমাদের 2টি থেকে 3টি প্রশ্ন হয়ে থাকে। 2টি থেকে 3টি প্রশ্ন হয়ে থাকে। তাই এই অধ্যায়টা আমরা একটু খুব ভালো মতো সময় দিব। এখানে আমরা 2 থেকে 3টি অধ্যায় যদি দেখি তাহলে আমাদের মোটামুটি 5টা প্রশ্ন কমন পড়ে যায় এবং ব্যাংকিং ডিপ্লোমা সবচেয়ে সহজ একটি সাবজেক্ট। তো কতবার আসে এই প্রশ্নগুলি? আমরা দেখছিলাম কর্মজীবনের মান, এটা আমাদের প্রশ্ন এখান থেকে হয় থাকে 96, 5, 98 এগুলা থাকে আর কি, কর্মজীবনের মান এখান থেকে। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এটা, কর্মজীবনের মান। 23 নম্বর প্রশ্ন, 23। হোয়াট ইজ কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ? আচ্ছা, এখানে আমাদের কর্মজীবনের মান বলতে বলা আছে যে একটি প্রতিষ্ঠানে কর্মীদের জন্য কাজের পরিবেশের অনুকূলতা বা প্রতিকূলতাকে বোঝায়। এটি তার কাজের প্রতিটি মাত্রা সম্পর্কে একজন ব্যক্তির অনুভূতিকে প্রকাশ করে, যেমন প্রণোদনা বা পুরস্কার বা কাজের নিরাপত্তা, কাজের অবস্থা, সাংগঠনিক এবং আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি। তো আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠানের যে বিভিন্ন প্রকার কালচার আছে, বিভিন্ন প্রকার সংস্কৃতি আছে, সে কালচার সংস্কৃতি অনুযায়ী আমাদের চলতে হয়, তাই না? যেমন কোনো ব্যাংকে আমরা যখন আমরা কোনো যে ব্যাংকে কাজ করি, কোনো ব্যাংক একবার জানুয়ারি 1 তারিখ পড়া মাত্র আগে বোনাসের টাকা দিয়ে দেয়। এতে আমাদের কাছে কিন্তু খুব উৎসাহ বা ভালো লাগে। কোনো ব্যাংকে আবার একটু মিউট করেন, একটু মিউট করেন। মাহমুদুর ভাই, আপনার ক্যামেরাটা একটু অফ করেন। মাহমুদুর ভাই, আপনার ক্যামেরাটা অফ করেন একটু। হ্যাঁ, ক্যামেরাটা অফ করেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আবার কোনো ব্যাংক কি হয়, কোনো ব্যাংকে আমাদের বৃহস্পতিবার করে টি শার্ট পরে আসি আমরা, কলারওয়ালা যে টি শার্ট আছে, পলো টি শার্ট, সেই টি শার্ট পরে আসি, সেটা অ্যালাউ আছে। কোনো ব্যাংকে আবার এগুলো অ্যালাউ নেই। কোনো ব্যাংকে আমার এইরকম যে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশগুলো আমাদের রয়েছে, বিভিন্ন এনভায়রনমেন্টাল পরিবেশ রয়েছে, তার উপর কিন্তু আমাদের চলতে হয়, সেভাবে চলি আমরা, তাই না? এখন সেই চলাটা আপনাকে কতটা আনন্দদায়ক করছে, আপনার কাজের পরিবেশকে কতটা বেদনাদায়ক করছে বা কতটা আরামপ্রদ করছে, এই বিষয়টাই হচ্ছে কর্মজীবনের মান। মানে আপনি যে জায়গায় কর্ম করছেন সেই কর্মজীবনের মান কি সন্তুষ্টজনক না অসন্তুষ্টজনক? মানে আপনি কি আপনি নিয়োগকর্তার কাছ থেকে যে পরিবেশটা পেয়েছেন বা যে সুযোগ সুবিধা পাচ্ছেন, সেই সুযোগ সুবিধাটা কি আপনাকে বেশি পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে, মানে পজিটিভ আপনি কাজ করতে পারেন, না নেগেটিভ ভাবে আপনি কাজ করতে পারেন, না আপনার ভালো লাগে না কোনো কিছু, মানে অস্থিরতা, দুশ্চিন্তা, আপনার বেতন নেই, বোনাস নাই, ইনক্রিমেন্ট নেই, আপনাকে প্রমোশন দিচ্ছে না 5 বছর 10 বছর যাবত, এই নিশ্চয়তা। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের সব মিলে হচ্ছে কর্মজীবনের মান। হ্যাঁ, তো কর্মজীবনের মান কাজকে মানবীকরণ, সংগঠনকে পৃথিবীকরণ এবং কাঠামোগত এবং ব্যবস্থাপনাগত ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে সামগ্রিক সাংগঠনিক জলবায়ু পরিবর্তনের লক্ষ্য রাখে। এটি কর্মীদের সামাজিক মানসিক চাহিদা বিবেচনা করে। শুধু আপনাকে যে আর্থিকভাবে স্বাবলম্বী করছে তা না, আপনার সামাজিক বিষয়টা বিচার বিবেচ্য হতে হবে। আপনি আপনার ব্যাংকে যারা সাবস্টাফ আছে, সাপোজ মনে নেই না, আপনার ব্যাংকে যারা সাবস্টাফ আছে অনেকে আমরা হয়তো খারাপ ব্যবহার করি, অনেক অফিসার আছে তাদের সাথে ইয়ে করি। এখন ওই ব্যাংকে কিন্তু সাবস্টাফরা কাজ করতে সহজে চাইবে না, বা করলেও হয়তো মনের দুঃখে করতেছে, কিন্তু সহজে কিন্তু করবে না। আমরা যদি ফ্রেন্ডলি স্বরূপ আমাদের প্রফেশনালের বাইরে গিয়ে তার সাথে ইয়া করি, তাহলে তারা কিন্তু মানসিকভাবে আপনার কথাও ভালোভাবে উৎসাহে আপনার কথাও শুনবে, আপনার জন্য তারা অনেক কিছু করবেও। তাহলে এই জিনিসগুলো ঠিক আমরাও তেমনি, ঠিক আমরাও যখন ব্যাংকে কাজ করি, আমাদের ম্যানেজার যদি আমাদের সাথে সুন্দরভাবে কথা বলে, আমরাও উৎসাহ উদ্দীপনার সহিত কাজ করে থাকি। এই যে আমরা শুধু বেতন নিয়ে যদি ম্যানেজার ঝ্যাংম্যাং ঝ্যাংম্যাং করে, তাহলে কিন্তু আমরা সারাদিনই কাজ করতে পারবো না, তাই না? এগুলো হচ্ছে কি মানসিক চাহিদা। আমরা কারো কাছ থেকে
বা সামাজিক চাহিদা বা কারো কাছ থেকে আমরা সুন্দর ব্যবহার আশা করি, যে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সুন্দর ব্যবহার আশা করি, যাতে আমি মানসিকভাবে দুর্বল না হয়ে আমি প্রতিষ্ঠানে ভালোভাবে কাজ করতে পারি। এই বিষয়গুলো আর কি। এটি সংস্থাগুলিকে কাজের প্রতিশ্রুতি এমন একটি সংস্কৃতি তৈরি করে যা কর্মীদের জন্য উচ্চ উৎপাদনশীলতা এবং বৃহত্তর কাজের সন্তুষ্টি নিশ্চিত করবে। কিউডব্লিউএল শুধুমাত্র বৃহত্তর মানুষের সন্তুষ্টি অর্জনের সাথে সম্পর্কিত নয়, এটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা, এই যে উৎপাদনশীলতা, আপনার কিউডব্লিউএল যদি পজিটিভ হয়, নেগেটিভ না যদি পজিটিভ হয়, তাহলে সেটা উৎপাদনশীলতা বৃদ্ধি করে, অভিযোজনযোগ্যতা এবং কার্যকারিতা উন্নত করার লক্ষ্য রাখে। কর্মজীবনের মান কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা এখানে দেওয়া আছে। এই সংজ্ঞাগুলো আমরা এমনি পড়বো, যতটুকু মনে থাকে বা সেভাবে আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি আমরা পারি। তো এখানে বলা আছে হ্যারিসনের মতে কর্মজীবনের গুণমান হলো এমন একটি ডিগ্রি যেখানে একটি সংস্থায় কাজ তার সদস্যদের বস্তুগত এবং মনস্তাত্ত্বিক সুস্থতার অবদান রাখে। এখানে অনেক বলা আছে। কর্মজীবনের গুণমান হলো যৌথ সিদ্ধান্ত গ্রহণ, সহযোগিতা এবং ব্যবস্থাপনা এবং কর্মচারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা গড়ে তোলার একটি প্রক্রিয়া। আমরা সর্বশেষে এরকম একটা সংজ্ঞা দিতে পারি। সুতরাং উপরে আলোচনা থেকে বলতে পারি যে কর্মজীবনের গুণমান হলো কিউডব্লিউএল, কর্মজীবনের গুণমান বা শুধুমাত্র মান একই কথায় হলো উচ্চ উৎপাদনশীলতা এবং বৃহত্তর কাজের সন্তুষ্টি নিশ্চিত সমস্ত স্তরের কর্মরত কর্মীদের জন্য কাজের পরিবেশ বা ডিজাইন বা বিকাশ করার চেষ্টা করা। অর্থাৎ মোট কথা যে আমাদের কর্মচারীদের কাছ থেকে বা কর্মকর্তাদের কাছ থেকে ভালোভাবে তার সর্বাধিক ইফোর্ট পাওয়ার জন্য আমাদের তাদের যে সুযোগ সুবিধা বাড়ানো বা কর্মপরিবেশ সৃষ্টি করা এবং বিকাশ করা নামই হচ্ছে কর্মজীবনের মান। অর্থাৎ আপনার কাছ থেকে মোট কথা আপনার কাছ থেকে সুন্দরভাবে কাজ করে নেবে। এই জন্য প্রতিষ্ঠান আপনাকে যে ধরনের সুযোগ সুবিধা দিবে, এই সুযোগ সুবিধা দেওয়ার বা প্রচেষ্টা করার নামই হচ্ছে কর্মজীবনের গুণমান আর কি। এটা থেকে এমন যে এখান থেকে প্রশ্ন আমাদের আসে, এই জিনিসগুলো আমাদের মুখস্থ থাকবে না। এই জিনিসটা আপনি একবার খালি মাথায় নেবেন, এই জিনিসগুলো আপনি তখন নিজে নিজে লিখতে পারবেন, বানিয়ে লিখতে পারবেন। কর্মজীবনের মান উন্নয়ন ও পরিমাপের প্রধান মাপকাঠি আলোচনা করুন। এটা 50 আসছিল, 99 আসছিল। খেয়াল করুন যে আমাদের 99 আসছিল, আবার এটা হচ্ছে 100তম পরীক্ষায় আসছিল পাশাপাশি। মানে এখান থেকে প্রায় প্রশ্ন হয়ই আমাদের কর্মজীবনের মান থেকে। তো এটা 2 স্টার দেওয়া আছে, এটা বোল্ড করে নেয়। কর্মজীবনের মান, খেয়াল করুন, কর্মজীবনের মান উন্নয়ন এবং পরিমাপের প্রধান মাপকাঠি আলোচনা করুন। মানে আপনি কিভাবে কাজের মানকে উন্নত করতে পারেন, আপনার কাজের মানকে কিভাবে আপনি উন্নত করতে পারেন, এটার উপর আপনার বানিয়ে লেখা ছাড়া বুদ্ধি আছে, আপনি মুখস্থ থাকবে। আপনার কাজের মান কিভাবে আপনি উন্নত করতে পারেন। ওপেন কমিউনিকেশনটা, যোগাযোগ ব্যবস্থাটা আমাদের ওপেন থাকতে হবে। হ্যাঁ, আমাদের সহজে যেন আমরা কোনো জায়গায় ঠেকে গেছি, আমরা চুপ করে আছি, ভয়ে চুপ করে আছি, এটা স্যারের কাছে বলবো, এই যে স্যার তো বকাঝকা করবে, এই জিনিস বোঝে না, ব্যাঙে চাকরি করতেছে না, তাহলে শেষ, মানে বিরক্ত লাগবে। আমরা কি করব, সেই ডিসকাসটা আমরা করবোই না। এখান থেকে কি হবে, পরবর্তীতে ঝুঁকি তৈরি হবে। ঝুঁকি তৈরি হলে কি হবে, আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, ব্যাংকও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমাদের ওপেন কমিউনিকেশন থাকা অত্যন্ত জরুরি ব্যাংকের ক্ষেত্রে, যেটা বর্তমানে এখন অনেক সুন্দর পরিবেশ এসে গেছে, যেটা আগে অনেক ছিল এরকম খুব সংকীর্ণ অবস্থা ছিল, যে একজন ম্যানেজার ইয়াকে ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুকতে হয়, কিন্তু এখন সেটা নাই। এখন সব ম্যানেজার স্যার অনেক ওপেন এবং অনেক ওপেন মাইন্ডেড, খুব ভালো। তো এই ওপেন কমিউনিকেশনটা আমাদের থাকতে হবে, যেটা আমরা প্রায় ফেস করে থাকি। আচ্ছা, ন্যায়সঙ্গত পুরস্কার ব্যবস্থা এবং পর্যাপ্ত ক্ষতিপূরণ। ন্যায়সঙ্গত পুরস্কার ব্যবস্থা, যে আপনি কোনো কাজ করছেন বা কোনো এক্সট্রা কাজ করছেন বা এক্সট্রা সময় ওভারটাইম করছেন, ব্যাংকে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পুরস্কার দিতে হবে, যাতে সেটা আপনি উৎসাহ সহকারে সেটা গ্রহণ করেন, আপনি ওই শ্রমকে যেন শ্রম মনে না করেন। নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশটা অবশ্যই স্বাস্থ্যকর এবং নিরাপদ হতে হবে। যে পরিবেশটার মধ্যে এই গরমের মধ্যে আপনি দেখাচ্ছেন যে উপরে আপনার ফ্যান ঘুরতেছে,
আপনি বা এখানে টেবিল ফ্যান বা সিলিং করতেছে, আপনার যে ভাউচারগুলো আছে ভাউচার বাতাসে উড়ে দিন শেষে সে ভাউচার খুঁজে পাচ্ছে না, আপনার হিসাব টিসাব মিলতেছে না, খুঁজে পাচ্ছে না ভাউচার, কি এক অবস্থা, বিশ্রী অবস্থা, সারাদিন শেষ। এইরকম পরিবেশও কাজ করলে আপনার একটা বিরক্তিকর ভাব আসবে। কিন্তু যদি আপনার সেখানে একটা এসি রুম বা এরকম যেন পরিবেশ আমাদের না থাকে, সেরকম একটা পরিবেশ যদি আপনি কাজ করেন, সেখানে আপনার একটা মানে কাজের একটা উৎসাহ উদ্দীপনা বাড়বে। আর এরকম ক্ষেত্রে আমাদের এরকম হয় আর কি, যাই হোক এটা আমি আমার চেয়ে আপনারা ভালো জানেন, আমি আর বলতেছি না। তারপরে আছে কেরিয়ার বৃদ্ধির সুযোগ। আপনাকে প্রমোশন একটা নির্দিষ্ট সময় পর পর দিতে হবে, 3 মাস, 3 বছর হোক, 2 বছর হোক, এরকম একটা নির্দিষ্ট সময় পর দিতে হবে। একবারে 8 বছর কোনো প্রমোশন নাই, একবারে এক জায়গায় আসছেন, আপনি ডিমোটিভেটেড, আমি কেন এই জায়গায় আসলাম, এরকম অবস্থা হয়ে যাবে। মানুষের মানে এই জিনিসগুলো কি হয়, কর্মজীবনের মান বাড়ায়, যে এই সুযোগটা যদি আপনাকে দেয়, আপনি উদ্দীপনার সহিত কাজ করবেন, হ্যাঁ আমার 2 বছর পর তো প্রমোশন হবে, আমি কাজ করি, আমি ভালো মতো কাজ করি, এরকম। ক্ষতিকর দিকও কিছু আছে, কিন্তু আমাদের এখানে পজিটিভ দিকটাই বেশি আছে। মানুষের ক্ষমতা বিকাশের সুযোগ। মানুষের ক্ষমতা, আপনার যে কাজ করার সুযোগ থাকে, সে কাজ করার সুযোগকে আপনাকে সে জায়গা করে দিতে হবে। সামাজিক সংহতি প্রকাশ করা। তারপরে আছে সাংবিধানিকতা, কাজ ও কাজের গুণমান এবং সামাজিক প্রাসঙ্গিকতা। এগুলা হচ্ছে আপনি আপনার মতো করে, মানে আপনি আপনার ডেস্কে বসে কাজ করছেন, এটা যদি আরো সুন্দরভাবে কাজ করে নিত বা কাজ করতেন, কি কি করলে, আপনাকে কি কি করলে, কি সুযোগ সুবিধা দিলে বা কি পরিবেশ পাইলে আপনি আরো সুন্দরভাবে কাজ করতে পারতেন, সেই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে। আচ্ছা, কিউডব্লিউএল প্রোগ্রামের, আচ্ছা এখানে আমরা ইয়েটা দেখি, কিউডব্লিউএল প্রোগ্রাম বাস্তবায়নের সীমাবদ্ধতা এবং সমস্যাগুলো কি কি। এখানে আমি আগে আপনাদের বলছি, আমি স্টার চিহ্ন দেইনি বললে যে এটা আমরা পড়বো না তা না, একবার করে অন্তত পড়ে যাবেন, যে স্টার দিয়েছে ওগুলো একটু বেশি করে পড়বেন। তো আমাদের এখানে কিউডব্লিউএল এর সীমাবদ্ধতা এবং সমস্যাগুলি কোথায়, মানে আপনি যে সুযোগ যেগুলো লিখছেন মাপকাঠি, এখানে লিখলেন যেটা, যে এই জিনিসগুলো হলে আমি হচ্ছে ভালো মতো কাজ করতে পারতাম, এখন আপনি সেই জিনিসগুলো পাচ্ছেন না কেন, কি জন্য পাচ্ছেন না, কি জন্য হচ্ছে না, সেই জিনিসগুলো এখানে লিখতে হবে। ওই বিষয়গুলো এখানে, ওর বিপরীত বিষয়গুলো এখানে লিখতে হবে। যে সীমাবদ্ধতা, যে কি কারণ এর সীমাবদ্ধতা, কি কারণে এটা বাস্তবায়ন হয় না, বা কি সমস্যাগুলো কি, সে বিষয়টা আমরা এখানে লিখবো। প্রশ্নগুলো একটু খালি গভীরে বুঝবেন, তাহলে আপনি এখানে লিখতে পারবেন। সমস্যাগুলো আমাদের এখানে আছে, ও পয়েন্ট আকার আছে, ইয়া হবে দেওয়া নেই, পয়েন্ট আকারে নেই, ডাইরেক্ট এই যে 1 2 3 আকার দিয়েছে। ম্যানেজমেন্ট মনে করতে পারে যে বর্তমান স্তরে কিউডব্লিউএল যথেষ্ট সন্তুষ্ট, মানে ম্যানেজমেন্ট মনে করতে পারে আপনি এই বেতনে সন্তুষ্ট আছেন, আর দেওয়ার দরকার নেই। যদি এটা মনে একবার করে, তাহলে তো শেষ, মনে করেন যে অবস্থা খারাপ। তাহলে এটা যদি ম্যানেজমেন্ট মনে করতে পারে, এটাই হচ্ছে একটা বাধা, বড় বাধা, যে ম্যানেজমেন্ট মনে করে যে আপনি যে বর্তমান স্তরে আছেন তার কিউডব্লিউএল যথেষ্ট সন্তুষ্ট, এটিকে আর উন্নত করার জন্য কোনো পদক্ষেপের প্রয়োজন নেই, তাহলে সেখানে আমাদের এটা আমাদের বাধা হতে পারে, বা এর পরবর্তীতে এটা আমাদের আর কাজ, মানে কাজ করবে না, ম্যানেজমেন্ট ওই বিষয়ে আর ভাববে না। কিউডব্লিউএল প্রোগ্রাম সব সব ধরনের পরিস্থিতিতে এবং সব স্তরে সমানভাবে প্রয়োগ করা যায় না, এটি উচ্চ স্তরের চাকরিতে আরো সহজে প্রয়োগ করা হয় বলে মনে মনে হয়, যা প্রযুক্তিগত প্রক্রিয়া দ্বারা নির্দেশিত হওয়ার সম্ভাবনা কম। প্রযুক্তি, আচ্ছা এটা পুরোটা পড়ে নিবেন, ওই সমস্যাগুলাই একটু, মানে অবিপরীত মনোভাবগুলাই এখানে আমরা তুলে ধরবো। কর্ম, এটা 3 স্টার দেওয়া আছে, অনেক ভালো। কর্মজীবনের মান, কিউডব্লিউএল প্রোগ্রামকে কার্যকর করার জন্য যে বিষয়গুলি বিবেচনা করতে হবে তা আলোচনা করুন। তাহলে এই যে কোন বিষয়গুলি বিবেচনা করতে হবে, এই যে যেটা লিখলাম, এই প্রশ্নটা তুলে দিবেন একই কথায়। এখানে যেটা আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমরা একটা উপরের সাথে কিন্তু লিঙ্ক যুক্ত, একটু ঘুরিয়ে পিছিয়ে আমরা লিখবো, আমরা একটু মেকানিজম করে লিখবো, তাহলে এটা হয়ে যাবে। এখানে কি বলা হচ্ছে, কর্মজীবন উন্নয়ন করার জন্য যে উন্নয়ন করার জন্য বা পরিমাপের জন্য যে প্রধান মাপকাঠি যেগুলো দরকার, সেই জিনিসগুলোতে আমরা পজিটিভ জিনিসগুলো করছি, যেগুলা লিখলে আমরা মানে আপনি ভালো মতো কাজ করতে পারবেন, সেটা না। ঠিক একই রকমই তো, যে কিউডব্লিউএল প্রোগ্রামকে কার্যকর করার জন্য যে বিষয়গুলি বিবেচনা করা দরকার, কোন বিষয়গুলি বিবেচনা করা দরকার, ওই যে এর আগে কি বললাম,
যোগাযোগ ব্যবস্থা, ভালো যোগাযোগ, ওপেন ওপেন যোগাযোগ নাকি কিনা ছিল এখানে, না ওপেন, ওপেন কমিউনিকেশন, খোলা যোগাযোগ ব্যবস্থা, খোলা যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে। তাহলে একই ব্যবস্থা আমাদের এখানেও, এটা এটা একটু আলাদা করে লেখা আছে যে কর্মচারীর সম্পর্কিত, এখানে আমাদের বিভিন্ন কর্মচারী কর্মকর্তার সাথে আমরা যেন সহজে যেন আমরা অ্যাডাপ্ট করে নিতে পারি, খাপ খাইয়ে নিতে চলতে পারি। আহ, এই জন্য আমাদের প্রতিষ্ঠানে যত কর্মকর্তা কর্মচারী রয়েছে তার সকলের মধ্যে সম্পৃক্ততা থাকতে হবে। কর্মজীবনের ভারসাম্য, চাকরির নিরাপত্তা, ওই যে একই কথা আসবে, নিরাপত্তা, স্থিতিশীলতা, ওই যে স্বাস্থ্যগত ও সুস্থতা, মানে পরিবেশ, যেটা এর আগে যেটা বললাম পরিবেশের যেটা আলোচনা করা হচ্ছে ওই জিনিসটাই, ওই যে ন্যায্যতা, ক্ষতিপূরণটা, ওই পয়েন্টটাই আসছে দেখুন এখানে আলাদাভাবে লেখা আছে, ন্যায্যতা, ক্ষতিপূরণ, সুবিধা, ইতিবাচক কাজের পরিবেশ, ওই যে পরিবেশ নিয়ে যেটা আলোচনা করলাম, প্রশিক্ষণ, উন্নয়ন, কর্ম কর্মক্ষমতার স্বীকৃতি, ওই যে যেটা পুরস্কার ও স্বীকৃতির কথা বললাম যে পয়েন্টটা, ওই পয়েন্টটাই দেখুন, ওই জিনিসগুলো এখানে লিখবো, একটুখানি ঘুরে ফিরে লিখবো যে এখানে প্রশ্নের যেটা ধারা বলা আছে, এখানে প্রশ্নে কি বলা আছে, কর্মজীবনের গুণমান প্রোগ্রামকে কার্যকর করার জন্য বিষয়গুলি বিবেচনা করতে হয়। তো এটা আমরা লিখবো যে পয়েন্ট লেখার শেষে বা শেষের দিকে আমরা লিখবো যে এটি কর্মজীবনের গুণমান প্রোগ্রামকে কার্যকর করার জন্য এই বিষয়টি বিবেচনা করা অত্যন্ত প্রয়োজনীয় বা এর গুরুত্ব অনেক অত্যধিক, এইরকম কথা আমরা লিখে দেবো, হালকা একটু শেষে মেকানিজম করে দেবো। ওই পয়েন্টটা এখানে আলোচনা হয়েছে। আচ্ছা, মানে এই একটা পয়েন্ট যদি আপনি দেখেন তাহলে সবগুলো পয়েন্টই আপনার মোটামুটি হয়ে যাবে আর কি। 24 নম্বর এটা যদি দেখেন, কর্মজীবনের গুণমান, এই কটা পয়েন্ট নিয়ে আমাদের শেষ। এই কটা পয়েন্টে যদি আপনি একটু দেখেন তাহলে এর মধ্যে সাধারণত প্রশ্ন আমাদের কমন থাকে। 27 নম্বর প্রশ্নে বলা আছে সাংগঠনিক আচরণ বলতে কি বোঝায়, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একটু 10টা 15 শুরু করবো। আচ্ছা, তারপরে আছে সাংগঠনিক আচরণ। সাংগঠনিক আচরণ একই রকমই, সিমিলার এই বিষয়গুলো কিরকম। সংগঠন বলতে তো আমরা বুঝি, তাই না? এর আগে আমরা সংগঠন পড়ে বুঝছি যে আনুষ্ঠানিক সংগঠন, অনানুষ্ঠানিক সংগঠন, এগুলো বুঝে আসছি আমরা। তো আচরণ বলতে কি বুঝি? আচরণ হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানে যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে যে কথাবার্তা, তার মধ্যে হচ্ছে আপনার মূল্যবোধ, বিশ্বাস, তার মধ্যে কাজকর্মের পরিবেশ, এই সব কিছু মিলে একটা আচরণ বোঝাবে। আচরণ, আচরণ বলতে যেটা বিহেভিয়ার যেটা বোঝাচ্ছি সেটার মধ্যে শুধু সীমাবদ্ধ থাকবে না, একটা মূল্যবোধও থাকবে, একটা আমাদের মূল্যবোধের অবস্থাও থাকবে, যে আমরা একজনকে কিভাবে ট্রিট করি, কিভাবে আমরা একজনকে আমরা আমরা আমার কাজের কর্ম পরিবেশে কিভাবে আমরা দেখি, সব বিষয়গুলো এর মধ্যে থাকবে। তাহলে সাংগঠনিক আচরণ এটা আপনাদের জন্য এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং দিছে মনে করুন এই প্রশ্নটা। ভাবুন যে এই প্রশ্নটা দিয়েছে, এটা তো ফিফতে আসে নাই, সাংগঠনিক আচরণ এই যে আসছে, ফিফতে আসে নাই, কত দেখুন ফিফতে কত প্রশ্ন আসছে, কত আসছে, তাহলে এটা সাংগঠনিক আচরণ, সাংগঠনিক আচরণ। আচ্ছা, তো এটা প্রশ্ন দেওয়ার ইয়েটা মাত্রাটা প্রায় আমার কাছে মনে হচ্ছে 99% উপরে। সাংগঠনিক আচরণ কি, এই প্রশ্নটা অবশ্যই দেখবেন। আর এই সাংগঠনিক আচরণের মূল উপাদান বা শক্তিসমূহ, এই দুটো প্রশ্ন খুবই ভালো মতো দেখবেন। 27 নম্বর প্রশ্ন, সাংগঠনিক আচরণ। সাংগঠনিক আচরণ হলো আচরণ বিজ্ঞানের একটি প্রায়োগিক শাখা যা সংগঠনে কর্মরত মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে। সাংগঠনিক আচরণ বলতে সকল ধরনের প্রতিষ্ঠানের বা সংগঠনের আওতায় কর্মীদের পারস্পরিক যোগসূত্র, আন্তঃক্রিয়াকে বোঝায়। এই যে যোগসূত্র, পারস্পরিক যোগসূত্র এবং আন্তঃক্রিয়াকে বোঝায়। এ ধরনের আচরণ কেবলমাত্র কর্মীদের মনস্তাত্ত্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করে না, আরো অনেক বেশি বিষয় অন্তর্ভুক্ত। এরূপ বিষয়াদি হলো আচরণের নৃতাত্ত্বিক, সমাজতাত্ত্বিক, সামাজিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক বিষয়াদি, সংগঠন কাঠামো এবং কর্তৃত্ব বিষয়ক উপাদান, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সমন্বিত এবং সমন্বিত কার্যক্রম প্রভৃতি। তাহলে
কথাবার্তার মাধ্যমে শুধু যে আমরা আমাদের যে আচরণটা বোঝাবে বা ব্যবহারটা যেটা করে থাকি সেটাকে বোঝাবে তাই না। আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য আমরা যে যে ধরনের কার্যাবলী এই সাংগঠনিক আচরণের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সাংগঠনিক আচরণকে বিভিন্ন লেখক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, নিম্নে আলোচনা করে। কেট ডেভিসের মতে সাংগঠনিক আচরণ হলো সংগঠনের মানবীয় আচরণ সংক্রান্ত জ্ঞানের অধ্যয়ন ও প্রয়োগ যা অন্যান্য সিস্টেম উপাদান যেমন কাঠামো, প্রযুক্তি এবং বাহ্যিক সামাজিক ব্যবস্থার সঙ্গে জড়িত। আচ্ছা, তারপরে এগুলো আমাদের মনে থাকবে না, এগুলা পরে ওই লাভ নাই। আর এখানে আমরা এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিয়ে উপরে আলোচনায় বলা হচ্ছে বা সুতরাং এভাবে লেখে সাংগঠনিক আচরণ হচ্ছে সংগঠনে কর্মরত কর্মীদের মানবীয় আচরণ পর্যবেক্ষণ এবং উহার যথাযথ প্রয়োগ, যা অপরাপর সামাজিক এবং সাংগঠনিক উপাদান যেমন সংগঠন কাঠামো, আর্থিক, প্রযুক্তি, বাহ্যিক সামাজিক সিস্টেম প্রভৃতির সঙ্গে জড়িত। অর্থাৎ এটা আমাদের সাংগঠনিক আচরণ বলতে আমরা এক কথায় বুঝবো যে আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য আমরা বিভিন্ন আমাদের সংগঠনের বা আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষের সাথে বা বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষের সাথে যে কার্যক্রম বা আন্তর্ব্যক্তিক সম্পর্ক বা মূল্যবোধ বিশ্বাস গড়ে ওঠে তার সামষ্টিক রূপে হচ্ছে সাংগঠনিক আচরণ। তাহলে সাংগঠনিক আচরণ শুধু একক কোনো ব্যক্তিগত আচরণ না, এটা একটা সাংগঠনিক নিয়মনীতির যে রূপরেখা, সেই নিয়মনীতির রূপরেখাটাও এর মধ্যে মানে বলবৎ থাকে। সেটা কিরকম? ওই যেটা এর আগে বললাম যে আপনি আপনার কর্মপরিবেশে কিভাবে আপনি কাজ করছেন। আপনি কর্মপরিবেশে কেউ কোট টাই পরে কাজ করতেছে, সেটা খোলা নিষেধ, সেটা যাবে না। আবার কেউ দেখা যাচ্ছে যে সেখানে ক্যাজুয়াল ড্রেস পরেও কাজ করতেছে। তাহলে এইরকম এই সবগুলো মিলে আমাদের সাংগঠনিক আচরণের মধ্যে এটা একটা প্রতিষ্ঠানে একটা কর্মীর যে বিভিন্ন অপর কর্মীর সাথে কথাবার্তা, আচার-আচরণ প্লাস এবং আমাদের প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য আমরা যে বিভিন্ন রকম কার্যক্রম সম্পন্ন করি, আন্তর্জাতিক ক্রিয়া করি, আপনার সাথে আরেকজনের সাথে বা প্রতিষ্ঠানের কোনো কার্যক্রম সম্পন্ন করি, এই সবগুলো সমষ্টিগত রূপই হচ্ছে সাংগঠনিক আচরণ। এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট, এবারে আসার মতো একটা প্রশ্ন। আচ্ছা, সাংগঠনিক আচরণের মূল উপাদান বা শক্তি, এই যে সাংগঠনিক আচরণ এর মূল উপাদান বা শক্তি কি? এখন আপনি আচরণটা যদি বোঝেন তাহলে এই সাংগঠনিক আচরণের মূল উপাদান বা সংগঠন আপনি মানে কর্মকর্তা কর্মচারী, তাই না? কারণ এই আচরণ বিজ্ঞানের প্রথমটাই আসবে কি? কর্মচারী আসবে, মানে যারা কাজ করে। তাহলে আপনি না থাকলে তো এটা আচরণ করবে কি? তাহলে এটা হচ্ছে প্রথমে আসবে মানুষ আছে, এখানে আপনি কর্মচারী শব্দটি ইউজ করেন, কর্মকর্তা কর্মচারী আপনি ইউজ করতে পারেন বা মানুষ শব্দটি ইউজ করতে পারেন। তারপরে আছে কাঠামো। কাঠামো বলতে একটি সংগঠন কাঠামোতে একটি সংগঠনে যে নিয়ম বা নীতি অনুযায়ী গড়ে ওঠে, যেটা আমি বললাম যে এক এক প্রতিষ্ঠানে এক এক নিয়ম বা নীতি অনুযায়ী গড়ে উঠছে, সেই নিয়ম নীতিটা হচ্ছে কাঠামো। আচ্ছা, কাঠামো ওই যে আপনি কতদূর পর্যন্ত আপনার কাজের সীমা আছে, আপনি কোন কাজ করতে পারবেন। একজন জিবি ইনচার্জ বা জিবিতে যা কাজ করে সে কি ক্রেডিট লোন দিবে? না, তার কাজ এটা না, এটা নির্দিষ্ট করে দেওয়া আছে ক্রেডিট অফিসারকে। তাহলে এটা হচ্ছে কে দিয়েছে? এই যে কাঠামোটা, এই কাঠামোটা বা এই আইনটা কে করে দিয়েছে? আমাদের ব্যাংক করে দিয়েছে। এই যে এর নাম হচ্ছে কাঠামো, যে একটা নির্দিষ্ট ওয়েতে চলবে। কার্য বিভাগীয় করে দেওয়া আছে, মানে আলাদা আলাদা বিভাগ করে দেওয়া আছে, সে এই কাজ করবে, সে এই কাজ করবে, সে কাজে যাবে না, তাই না? এটার নাম হচ্ছে কাঠামো। আচ্ছা, প্রযুক্তি। আমাদের এখানে প্রযুক্তিগত আছে। প্রযুক্তিগত বলতে বোঝেন যে আমরা ইন্টারনেট বা হচ্ছে বিভিন্ন ডিভাইস ভিত্তিক যে আমরা ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করি বা আমাদের প্রতিষ্ঠানে যে কাজকর্ম করে থাকি, বর্তমানে প্রযুক্তি নির্ভর সবগুলো সংগঠন হয়েছে। আমরা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে যে কার্যক্রম সম্পূর্ণ করে থাকি, এটা হচ্ছে আমাদের কাছে প্রযুক্তিগত জ্ঞান বা প্রযুক্তিগত দক্ষতা বা প্রযুক্তিগত অ্যাসেট। এই প্রযুক্তিগত অ্যাসেটের মাধ্যমে আমাদের এই সাংগঠনিক আচরণ বেশি প্রভাবিত। যে আমাদের কিরকম, আপনার ব্যাংকে একজন কম্পিউটার খুব ভালো জানে, কোনো কিছু হইলে তার সাথে টাকা ডাক নিয়েছে, ভাই আয় তো ভাই আমার কম্পিউটারটা একটু দেখতো ভাই, যেটা হইতো এরকম।
মানে আমার কথা বলতে নেই, আমি এরকম মোটামুটি একটু টুকটাক পারতাম বা ডাকতো, সবাই ভালোবাসতো যে আজকে এটা খাওয়াবো। এই দেখুন, মানে এটা একটা আচরণ যে আমার পিসিটা একটু সমস্যা হয়েছে, যদিও এটা আমাদের হেড অফিসটা ঠিক করে দেয়, তারপর তাৎক্ষণিক মেলে ইনবক্স হারিয়ে গেছে, নাই ইনবক্স পাচ্ছে না। ওটা এখন হেড অফিস থেকে নিতে গেলে হেড অফিস সে সময় দিচ্ছে না, টাইমে দিচ্ছে না। কি করবেন, আপনার ব্যাংক ব্রাঞ্চের যে দক্ষ, তার কাছ থেকে আপনি এটা করে নিচ্ছেন, তাই না? আপনি ভাই ভাই দেখেন তো ভাই কি আছে, আপনাকে হচ্ছে সার্ভিস সিগারেট যা লাগে সেটা খিলাচ্ছে। আপনি মানে এই যে আন্তর্জাতিক সম্পর্কগুলো, এই প্রযুক্তিগত জ্ঞান যার বেশি থাকে, সাধারণত তার সাথে একটু ভালো হাই হ্যালো একটু সবাই রাখতে চায়। তো এটা আনঅফিসিয়ালি কথাগুলো এগুলা, কিন্তু আমাদের এইরকম প্রযুক্তিগত জ্ঞান দক্ষতাও আমাদের এখানে থাকতে হবে। তাহলে আমাদের এই সাংগঠনিক আচরণে এই প্রযুক্তিগত জ্ঞান বিশ্বাসটাও আমাদের অনেক বেশি প্রভাব বিস্তার করে। তারপর আছে পরিবেশ। পরিবেশ তো আপনারা জানেন, আমাদের কাজের পরিবেশ বা আমাদের যে ব্যাংকিং এর পরিবেশ, এই পরিবেশটা আমাদের সুষ্ঠু সুন্দর মতো না হলে এবং নিরাপত্তার পরিবেশ যদি না থাকে, তাহলে সেখানে আমরা কাজ করে শান্তি পাবো না এবং সেই সাংগঠনিক পরিবেশে বিঘ্নিত হবে, সাংগঠনিক পরিবেশটা বিঘ্নিত হবে। আর এখানে সাংগঠনিক পরিবেশের মূল উপাদানগুলো হচ্ছে কি, যে 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 জিনিসগুলো নিয়ে, যে যে উপকরণগুলো বা উপাদানগুলো নিয়ে সাংগঠনিক পরিবেশ গঠন হয়, সেটা হচ্ছে এখানে লিখতে বলছে। তাহলে আমাদের মোট এখানে 4 ধরনের আছে। কি, আমরা যারা ব্যাংকে কাজ করি, আপনি আমি, এটা সাংগঠনিক আচরণের উপাদানের একটি। আমরা যে নিয়ম নীতি কাঠামো নিয়ে কাজ করি, যে নিয়ম নীতি রুলসের মতো কাজ করি, এটা একটা রেগুলেশন। তাহলে আমরা কর্মচারী একটা কাঠামো, রেগুলেশন একটা কাঠামো। আমরা কম্পিউটার টিপাটিপির মাধ্যমে আমরা তো কাজ করে থাকি, তাই না? তাহলে কম্পিউটার টিপাটিপির হচ্ছে প্রযুক্তি, এই প্রযুক্তি হচ্ছে সাংগঠনিক কাঠামো একটা উপাদান। আর একটা হচ্ছে পরিবেশ, আপনি যে জায়গায় বসে কাজ করতেছেন, যে ঘরে বসে কাজ করতেছেন, যে বাসায় বসে কাজ করছেন, এই পরিবেশ। তাহলে এই 4টি পরিবেশ হচ্ছে মিলে আমার সাংগঠনিক পরিবেশের উপাদান। আচ্ছা, আমরা আগামী দিন এই পরিবেশের সাংগঠনিক আচরণের, সাংগঠনিক আচরণের উপাদান, তো সাংগঠনিক আচরণের এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আগে তো পারতেছি না, টাইম অনেক, মানে প্রথম ক্লাসে অনেক বেশি টাইম যায়। দেখুন, এগুলো সবগুলো হচ্ছে আমাদের, আচ্ছা প্রথম অধ্যায় যেহেতু 3 সেট প্রশ্ন থাকে, তো 2 সেট প্রশ্ন থাকে, অতএব একটু আমাদের সময় লাগলেও সমস্যা নাই, কারণ এখান থেকে আমরা প্রশ্ন পাবোই। আগামী দিন আমরা এখান থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমি এখন সেকেন্ড পার্টে যাব, আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম।